আছে, যেহেতু অনেকেই জয়েন করেনি এখন পর্যন্ত, তো আগের দিনের কথা কিছু বলবো, যে যেগুলো পড়ানো হয়েছিল। আজকেরটা কি পড়াচ্ছে সেটা রিলেটেড আমি না বলে আগের দিনেরটা একটু রিভিউ করে দিই। আচ্ছা, এখন হচ্ছে না? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ইনপুট ম্যাম একটু ইম্পিডেন্সের, কথা। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ম্যাম, ম্যাম একটু আমাদের ক্লাসের মধ্যে যে কোনো সময় 10 মিনিটের জন্য একটু ব্রেক দেওয়ার কি চালু করা যায় ম্যাম? আসলে এরকম করে চালু অন্যান্য করার, ক্লাসগুলোতে 10 মিনিটের জন্য। হ্যাঁ বলেন, মানে আপনারা ম্যাম বলতেছেন অন্যান্য যে 10 মিনিট ব্রেক ক্লাসগুলোতে দিব? বিকেলের ক্লাসগুলোতে 10। হুম। জি ম্যাম, আহ, একটু এটা কি দেওয়া যায় কিনা? আপনাদের কে কে দেয়? হুম। ম্যাম ক্লাস আলরাজিবিল্লাহ। চলছে। ম্যাম ভাই স্যারের নামটা জানি কি? আলরাজিবিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে স্যাররা আপনাদেরকে 10 মিনিট করে ব্রেক দেয়? জি জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। এটা আসলে একবার আমাদের মিটিং এ উঠছিল এই টপিকটা, যে হচ্ছে 10 মিনিট করে ব্রেক দেওয়ার, কিন্তু আসলে আমি 10 মিনিট করে ব্রেক দিচ্ছি না, কারণ এটা কোনো মানে লিখিত ভাবে আমার কাছে কোনো কিছু আসে নাই যে 10 মিনিট করে ব্রেক দেওয়া যাবে। ঠিক আছে, এই জন্য আমি আসলে দেখছেন। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে না? হচ্ছে তো? ওকে। আচ্ছা, এখন দেখেন ইনপুট ইম্পিডেন্সের কথা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের মতোই। এটা আমরা পড়ছিলাম হচ্ছে সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে? এর সাথে আমরা আরেকটা প্রপার্টি কি পড়ছিলাম, প্রপাগেশন কনস্ট্যান্ট। তার মধ্যে ছিল অ্যাটেনিউশন কনস্ট্যান্ট এবং ফেজ কনস্ট্যান্ট। তো আমরা এই কি বলবো, ইনপুট ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্টের মধ্যে একটা সম্পর্ক স্টাবলিশ করছি, যেটা হচ্ছে আমি একটা, দেখেন, চারকোনা ব্লক দিয়ে আঁকছি এটা, ঠিক আছে? এক্ষেত্রেও একই কথা বলবো, যে এটা ডেরিভেশন করে আনতে হবে, ঠিক আছে? এটা সরাসরি ভাবে আসবে না, ডেরিভেশনটা বেশ বড়। তো এই ডেরিভেশন গুলো আমি সাধারণত স্কিপ করতেছি, কারণ ডেরিভেশন গুলো আমি পরীক্ষায় দিতে এত পছন্দ করি না। সবাই তো একই জিনিস লিখবে ডেরিভেশনে, ম্যাথ দিলে মানে ভ্যালু চেঞ্জ করে দিলে তখন না হলে আসবে ব্যাপারটা, কিন্তু ডেরিভেশনে তো তেমন কিছু হয় না, ওই জন্য ডেরিভেশন একটু কম পড়াচ্ছি, ঠিক আছে? যদি টাইম পাই, এর পরে আমি যদি এই ক্লাসটার পরে সামনের দিন সিটির পরে টাইম পাবো, তখন আমি কিছু ডেরিভেশন দেখাতে পারি। ওকে। আচ্ছা, এখন দেখেন, এটার পরে আমরা এখন বের করতে হবে, এটা দেওয়া আছে ইনপুট ইম্পিডেন্স। তো ইনপুট ইম্পিডেন্স কার ক্ষেত্রে বের করতে হবে? ওপেন সার্কিটের ক্ষেত্রে এবং হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা এই ইকুয়েশনটাকে ইনপুট ইম্পিডেন্সের ইকুয়েশন ধরে, এটা থেকে আমরা ওপেন সার্কিটের জন্য ইনপুট ইম্পিডেন্স কত হবে এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স কত হবে সেটা বের করব, ঠিক আছে? এখন দেখেন, যদি বলি ইনপুট ইম্পিডেন্স অফ শর্ট সার্কিটেড লাইন, ঠিক আছে? ইনপুট ইম্পিডেন্স অফ শর্ট সার্কিট, শর্ট সার্কিট বলতে বোঝাচ্ছে যে আমার রিসিভিং এন্ডে আমরা পাঠাচ্ছি সেন্ডিং এন্ড থেকে, এটা সেন্ডিং এন্ড হলে এটা যদি রিসিভিং এন্ড হয়, ঠিক আছে? এখানে একটা লোড থাকে। ওকে। দেখা যাচ্ছে বলছে শর্ট সার্কিট, শর্ট সার্কিট বলতে এটাকে কি করে দিতে হবে, শর্ট করে দিতে হবে, তাই না? মানে বন্ধ করে দিতে হবে, তাই কি না? যদি বন্ধ করে দিই তাহলে হচ্ছে কি হবে, এখানে এখানে একটা ইয়ে ছিল, রেজিস্ট্যান্স ছিল, যদি শর্ট করে দিই রেজিস্ট্যান্সটাকে, তাহলে কি হবে, রেজিস্ট্যান্সটার ভ্যালু জিরো হবে না? তো ওখানকার এই যে যে কি বলে, রিসিভিং এন্ডের দিকে যে ইম্পিডেন্সটা ছিল সেটাকে বলা যেতে পারে জেড আর। এই যে ইকুয়েশনে আছে আর নট, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জেড আর, এটা হচ্ছে রিসিভিং এন্ডের রেজিস্ট্যান্স। তো আমাদের যেহেতু শর্ট সার্কিট করে দিচ্ছি রিসিভিং এন্ডকে, তাহলে জেড আর ইজিক্যাল জিরো হবে, ঠিক আছে? আমরা ইনপুট ইম্পিডেন্স বের করছি শর্ট সার্কিটেড লাইনের ক্ষেত্রে। শর্ট সার্কিটেড লাইনের ক্ষেত্রে আমাদের রিসিভিং এন্ড যেটা, মানে আমাদের রিসিভিং এন্ডে যে লোডটা থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি মানে এর ভ্যালুটা জিরো করে দিচ্ছি। তাহলে ওপরের ইকুয়েশন অনুযায়ী যদি আমি জেড এর সমান সমান জিরো ধরি, তাহলে আমরা কি পাবো, এই যে এখানে জেড এস সি লিখছে, মানে শর্ট সার্কিটের জন্য ইনপুট ইম্পিডেন্স। দেন দ্য ইনপুট ইম্পিডেন্স ইজ গিভেন বাই জেড সি ইজ ইকাল টু, দেখেন আটটা আর নটটা আর নটে থাকলো, শুধু জেড আর এর ভ্যালুটা আমি জিরো করেছি, জন্য এখানে জিরো। আর দেখেন নিচে হচ্ছে যে জে জে জেড আর ট্যান বিটা এস, ঠিক আছে? এটুকুটাও তাহলে জিরো হলো, জিরো দিয়ে গুণ করলে পুরো অংশটা জিরো হলো। তাহলে ওপরে থাকবে জে আর নট ট্যান বিটা এস, আর নিচে থাকবে আর নট শুধু, ঠিক আছে? তাহলে দুটা থেকে যদি আর নট কাটে দিই, তাহলে কি থাকবে বলেন তো, বলেন? এইটা এটা কাটা যাবে না, তাহলে কি থাকবে, থাকবে জে, থাকবে আর নট, এই যে সামনের আর নটটা, আর ট্যান বিটা এস, তাই না? এটুকু বুঝছেন? জি ম্যাম। ওপরের ওপরের আর নট নিচের আর নটটা কাটে যাচ্ছে, আর থাকছে শুধুমাত্র কি এই বাম পাশে যে আর নটটা ছিল সেটা, প্লাস জে ট্যান বিটা এস।
এটুকু, এই লাইনটাই হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে শর্ট সার্কিট লাইনে যদি বলি ইনপুট ইম্পিডেন্স অফ শর্ট সার্কিট লাইন, তাহলে এটার ইকুয়েশন। কিন্তু আমাদের তো নিশ্চয়ই এত সহজ না জিনিসটা, আমাদের তাহলে এটাতে কি বের করতে হবে? এখন নিচে আস্তে আস্তে যাচ্ছি যে কি বের করতে হবে বা এটা থেকে আরো কি কি পাবো আমরা, ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা এই যে বিটা, এই যে বিটা আছে না দেওয়া, এটা কি? বিটা বলতে আমরা কি বুঝি? আলফা বিটা গামা। গামাটা ছিল কি? গামাটা ছিল হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, আলফাটা ছিল অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আর বিটাটা ছিল ফেজ কনস্ট্যান্ট, তার মানে এটার সাথে ফেজের কানেকশন, ঠিক আছে? আমরা জানি আর একটা কি জানি, বিটা ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। এটা কই থেকে জানি? এটা আমরা কিন্তু যখন হচ্ছে ভেলোসিটি পড়ছিলাম, গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি, ওখানকার থেকে আমরা কিন্তু এটা জানি, ঠিক আছে? কারণ আমরা বলছিলাম যখন হচ্ছে ল্যামডা ইকুয়াল 2 পাই বাই বিটা, মনে আছে না? তরঙ্গ দৈর্ঘ্য 2 পাই বাই বিটা। আচ্ছা, যদি তাই হয় তাহলে হচ্ছে আমরা এখানে এখানে এই বিটা জায়গায় 2 পাই বাই ল্যামডা বসাবো। তাহলে কি হবে? যে আর নট ট্যান 2 পাই বাই ল্যামডা ইনটু এস, মানে সম্পূর্ণ এটুকুই থাকলো, ঠিক আছে? এখন আমরা এইটা করার মানে এটা দরকারটা কি ছিল? নিশ্চয় দরকার আছে বলে আমি বিয়েটাকে ভাঙছি। এখন দেখেন কি দরকার আছে, ঠিক আছে? এই 2 নম্বর পর্যন্ত আমাদের হচ্ছে ভাঙলাম। এখন দেখেন বলছে যদি as zs is purely reactive let it denoted by xs, ঠিক আছে? মানে এই যে এখানে দেখেন এই যে zs টা, ঠিক আছে? এটা zs না, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে এই অংশটুকুকে আমরা জাস্ট এক্স এস দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? যদি করি তাহলে কি হবে? এখানে দেখেন জে এক্স এস, তার মানে জে আর নট ট্যান 2 পাই বাই ল্যামডা ইনটু এস, মানে জাস্ট এভাবে লিখছে আর কি, ওকে? এখন আমরা কেন লিখছি এটাকে দেখেন, এখন আমরা এই যে জেড এস, ঠিক আছে? জেড এস টা হচ্ছে পিওরলি, আচ্ছা একটা কথা হচ্ছে যদি কোন একটা সার্কিটে শুধু রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা কি হবে? আর যদি রেজিস্ট্যান্স বাদে রিঅ্যাকট্যান্স, মানে রিঅ্যাকট্যান্স বলতে হচ্ছে ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে ওই দুইটা সার্কিটকে আমরা কি বলবো? যেটাতে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে সেটা কি বলা যায়? কি বলা যায় সেটাকে? এটা আপনাদের বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে পড়ে আসার কথা আছে, যখন কোন একটা সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে এটা কি বলে? বলেন, আরাফাত বলেন। সার্কিট ডিসি সার্কিট। না, শুধু হ্যাঁ ডিসিও বলা মানে যেতে এই পারে, কারণ যেহেতু এল আর সি নাই, ডিসি বলা যেতে পারে, কিন্তু এ যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স হিসেবে আর থাকে তাহলে এটাকে বলে পিওরলি রেজিস্টিভ সার্কিট। মনে পড়ছে? জি পিওরলি ম্যাম, এটা রেজিস্টিভ। জি ম্যাম বলছিলাম মাইক্রোফোন অফ করা ছিল। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে যদি পিওরলি রেজিস্টিভ হয় শুধু আর নট থাকবে, আর যদি শুধু আর নট না থাকে, ঠিক আছে, তাইলে এটা কি বলা যেতে পারে? পিওরলি রেজিস্টিভ না, ঠিক আছে? এখানে যেহেতু শুধুমাত্র আর নট আছে দেখেন, আর কিছু কিন্তু নাই, ওই জন্য পিওরলি রেজিস্টিভ বা পিওরলি রিঅ্যাক্টিভ বলা যেতে পারে। তাহলে এখন আমরা কি করব? জাস্ট আমরা দুইটা পার্থক্য করব। দেখেন এখানে কি করছে, তারপরে জেড এস বাই আর নট করছে, ঠিক আছে? আমরা এটা করার পরে ফলে কেন এটা করতেছি দেখেন, এই দুই পাশ থেকে কিন্তু জে জে কাটে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে জেড এস সরি এক্স এস বাই হচ্ছে আর নট করছি, আর এখানে থাকে ট্যান 2 পাই এস বাই ল্যামডা। এটা কেন করতেছি? আমরা এটার একটা গ্রাফ তৈরি করব, ঠিক আছে? গ্রাফ থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারবো, কিছু জিনিস অনুমান করতে পারবো, এই জন্য আমরা গ্রাফ বের করার জন্য এটা করতেছি। এখন দেখেন আমরা কি করব, বলছে অ্যাবভ রেশিও gives normalized value of reactance for a short circuited line। এটা হচ্ছে একটা নরমালাইজড ভ্যালু অফ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? এটা শর্ট সার্কিটের ক্ষেত্রে একরকম হবে, ওপেন সার্কিটের ক্ষেত্রে একরকম হবে, ঠিক আছে? আর যদি বলি হাফ, আচ্ছা সেটা একটু পরে বলি, কারণ হাফটা পরে আছে, কোয়ার্টার ওয়েভটাও পরে আছে, সেটা পরে বলি। আপনারা শুধু মনে রাখবেন শর্ট সার্কিটের ক্ষেত্রে একরকম হবে, ওপেন সার্কিটের ক্ষেত্রে একরকম হবে। কেন একরকম আলাদা হবে কেন বলতেছি, এখন নিচে গেলে আমরা বুঝতে পারবো কেন আলাদা হবে। এখন দেখেন আমরা এক্স এস বাই আর নট এটা বের করব এস এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, এখানে এস এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, ঠিক আছে? এখন এস এর ভ্যালু আমাদের কি কি হতে পারে? এস এর ভ্যালু আমাদের শূন্য হতে পারে, ঠিক আছে? আমরা যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এস এর নিতে পারি, আমরা গ্রাফটা অঙ্কন করবো, এই জন্য এস এর বিভিন্ন ভ্যালুর জন্য এই নর্মালাইজ ভ্যালুটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে যদি এস এর ভ্যালু শূন্য হয় তাহলে এক্স এস বাই আর নট সমান কত হবে? সমান সমান ট্যান 2 পাই ইন্টু 0 বাই ল্যামডা। এই যে এই ইকুয়েশনটা ইজিক্যাল টু শূন্য, কারণ কোনো কিছুর জিরোকে গুণ করলে 0 বাই ল্যামডা, ট্যান জিরোর ভ্যালু কত? ট্যান জিরোর ভ্যালু 0 না?
একটু বলেন দেখি এই লাইনটা বুঝছেন কিনা, একটু বলেন দেখি। এই যে এই লাইনটা। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, হামিদুল ইসলাম বুঝতে পারতেছেন কিছু? জি ম্যাম। হামিদুল, তারপর ইসমাইল চৌধুরী কিছু বুঝতেছেন? মুহিব, মুহিব বুঝতেছেন? জি ম্যাম, ট্রাই করতেছি ম্যাম, জিরোর ভ্যালু জিরোই। আচ্ছা ঠিক আছে। আশিকুর রহমান, জি আশিকুর ম্যাম। রহমান বুঝতেছেন কিছু? জি ম্যাম, আমি আছি তো। বুঝতেছেন? জি ম্যাম, আমি বুঝতে পারতেছি। জি ম্যাম, বুঝতে পারতেছি, বোঝার চেষ্টা করতেছি। ওকে ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এস এর ভ্যালু যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে এক্স এস বাই আর নট এর ভ্যালু কেমন করে জিরো হবে? এটা ভ্যালু যদি আমি জিরো ধরি তাহলে 2 পাই ইন্টু জিরো, মানে কোনো কিছুতে জিরো গুণ করলে জিরো হয়, আর জিরো ভাগ সামথিং মানে অবশ্যই জিরো। আর ট্যান জিরোর মিনিং কত? ট্যান জিরোর মিনিং হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম এক্স এস বাই আর নট ইজ ইকুয়াল জিরো। ওকে, সেম ভাবে এখন আমরা আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এস এর ভ্যালুটা আমরা ল্যামডার আকারে নিব। এখন বলতে পারেন ম্যাডাম ল্যামডার আকারে কেন নিব? কারণ এস এর ভ্যালুটা আমরা একটা পূর্ণ সংখ্যা যদি নিতে, মানে সরি ট্যান এই ভেতরের ভ্যালুটা, দেখেন এখানে ল্যামডা আছে, এই ল্যামডার সাথে গুণ করলে তো নিচে কিছু থাকবে না, নিচে কিছু থাকলে তো আমাদের ল্যামডার ভ্যালু লাগবে। যেহেতু আমরা ল্যামডার ভ্যালু জানি না, আননোন ভ্যালুটা যাতে বাদ পড়ে এই জন্য আমরা এস এর ভ্যালুটা ল্যামডাতে নিব অলওয়েজ, যাতে করে ল্যামডা কাটা পড়ে। কারণ ল্যামডা ভ্যালু তো আমরা জানি না, তাহলে আমরা ট্যান এর ভ্যালু তো বের করতে পারবো না। ট্যান এর ভ্যালু বের করতে না পারলে এক্স এস বাই আর নট এর ভ্যালু বের করতে পারবো না। আমরা গ্রাফটাও কিন্তু ল্যামডা সাপেক্ষে করব, ঠিক আছে। এই জন্য মনে রাখতে হবে যে এস এর ভ্যালুটা শূন্য, তারপরে শূন্য বাদ দিয়ে ল্যামডার মধ্যে নিতে হবে, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 4, ল্যামডা এরকম, ঠিক আছে। তাহলে ছোট থেকে শুরু করছে, যেহেতু ল্যামডা বাই 4টা সবচেয়ে ছোট, ল্যামডা বাই 4 এর জন্য কত হবে দেখেন, এখানে যদি এস এর ভ্যালু ল্যামডা বাই 4 নিই, তাহলে 2 পাই ইন্টু এস, এস এর ভ্যালু হচ্ছে ল্যামডা বাই 4 আর নিচে হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা ল্যামডা কাটলো, এখানে 2 কাটলো, মানে এই 2 আর 4 যদি কাটি তাহলে পাই বাই 2 হবে। tan পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে হচ্ছে কি হবে, তাহলে এক্স এস বাই আর নট ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে। তারপরে দেখেন এস এর ভ্যালুটা আরেকটু বাড়াইলাম, আগে ছিল ল্যামডা বাই 4 আর এবার নিলাম হচ্ছে ল্যামডা বাই 2, ঠিক আছে, অর্ধেক। তাহলে এখন এই যে 2 পাই ইন্টু ল্যামডা বাই 2 এস এর ভ্যালু বসাইলাম, তো ল্যামডা ল্যামডা কাটলো, 2 2 কাটলো, tan অফ পাই মানে 180 ডিগ্রি ভ্যালু কত? 0 ডিগ্রি, ঠিক আছে। এটা তারপরে কি আছে, তারপরে আরেকটু বাড়াইলাম 3 ল্যামডা বাই 4। আচ্ছা বলেন তো 1/4 মিনিং কত? ক্যালকুলেটর আছে? 1/4 মিনিং কত? 0.25। 0.25, 0.25, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে ল্যামডা বাই 2 এর ভ্যালু কত? 0.5, তাই কি না? জি ম্যাম। তারপরে জি ম্যাম। এখানে দেখেন 3 ইন্টু 1/4 ইন্টু ল্যামডা, মানে 3 ইন্টু 1/4 এর ভ্যালু 0.25 ইন্টু ল্যামডা, মানে কত? 3 আগে ছিল 0.25, 0.25 এর 3 গুণ ইন্টু ল্যামডা, বুঝতে পারছেন? মানে এইরকম আকারে রেশিও আকারে বাড়াচ্ছে, বুঝতে পারছেন? আপনারা এখানে বলতে পারেন ম্যাডাম ল্যামডা নিল না কেন? ল্যামডাও নিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ল্যামডা ভ্যালু তো হচ্ছে 1, তো পরে যাবে তাই না? কারণ 3 দিয়ে যদি 0.25 কে গুণ করি তাহলে কত? 0.75, এটা হচ্ছে 0.75, তাহলে এখানে 0.25, 0, 0.25, 0.5, 0.75, তারপরে 1, বুঝছেন? ল্যামডা আকারে নিচ্ছি কিন্তু আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়ানোর এটা কত স্পেসটা? 0.25 করে করে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স 0.25, এটা বুঝছেন? আচ্ছা, না বুঝলে তো বলবেন, ঠিক আছে। এস এর ভ্যালু 3 ল্যামডা বাই 4, তাহলে এখানে আমরা এস এর ভ্যালু দিলাম 3 ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা ল্যামডা কাটলো, 2 2 কাটলো, 2 4 কাটলো, মানে পাই বাই 2 হলো, 3 পাই বাই 2। 3 পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে tan, 3 পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে অসীম, ঠিক আছে, তাহলে অসীম বসালাম। তারপর যখন আমি এস এর ভ্যালু ল্যামডা ধরবো তখন ল্যামডা ল্যামডা কাটলো, 2 পাই থাকলো, 2 পাই এর ভ্যালু আমরা জানি কত? 0, ওকে, তাহলে আমরা এখানে 0 বসাই দিচ্ছি। পাই, 2 পাই, 4 পাই, মানে যে কোনো বেজোড় জোড় সংখ্যক হইলে তাহলে এখানে 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত নিলে যথেষ্ট মোটামুটি একটা গ্রাফের জন্য। কেন যথেষ্ট? 5টা পয়েন্ট নিলাম আমরা, কারণ আমরা 5টা পয়েন্টের জন্য সব ভ্যারিয়েশন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমরা 0 থেকে 0.25, ঠিক আছে, তারপরে হচ্ছে 0.5, তারপরে 0.75, তারপরে 1, ঠিক আছে। তারপরে কিন্তু আবার একই রকম ভাবে হবে, 1 এর পরে 1.25, 1.5, 1.75, তারপরে আবার 2, ঠিক আছে, মানে একই রকম ভাবে আঁকাবে। তাহলে আমার তো ডাবল ডাবল হচ্ছে সাইকেল করার দরকার নেই, একটা ফুল সাইকেল করলেই হইলো। তাহলে এটা আমাদের এই পয়েন্ট গুলোর পরে আবার পুনরাবৃত্তি করবে আগের সাইকেলের, তাই না? একই তো, বুঝতে পারছেন এটা আমি কি বললাম? ম্যাম, এস এর জি ম্যাম। মানটা আসলে কিভাবে নিচ্ছে?
এস এর জি ভ্যালুটা নিচ্ছে এমন ভাবে যাতে করে হচ্ছে আমার ল্যামডা আছে নিচে, ল্যামডাটা তো আননোন, ল্যামডা যাতে কাটতে পারি আমরা, কারণ ল্যামডার ভ্যালু ছাড়া তো আমরা তখন এক্সএস বাই আর নট এর ভ্যালু পাবো না। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, আর আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? শরীফুল ইসলাম, না মুকাদ্দেস আলী, জি ম্যাম। বুঝতেছেন? জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি নিচে গেলাম। এখন যদি এটুকু বুঝে থাকেন দেখেন, এখন একটা যাচ্ছি গ্রাফে যাব। এই যে আগে আপনাদেরকে আমি একটু লিখে রাখি তাহলে সুবিধা হবে। আগে আপনারা একটু মনে রাখেন জিরো, ঠিক আছে? জিরোর জন্য আমি পাইছি জিরো ভ্যালু। এক মিনিট নিচে লিখে রাখি। প্রথমটার জন্য পাইছি জিরো ভ্যালু, তারপরেরটার জন্য কত পাইছি, পরেরটার জন্য পাইছি হচ্ছে ইনফিনিটি, তারপরে আবার জিরো, পরেরটার জন্য পাইছি ইনফিনিটি। ম্যাম কথাগুলো আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, প্রথমে ছিল জিরো, আমি হচ্ছে জাস্ট ভ্যালুগুলো লিখে রাখছি যে আপনাদের সুবিধার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে এই যে এক্সএস বাই আর নট এর ভ্যালু জিরোর জন্য জিরো না, আমি প্রথমে শুধু ভ্যালুগুলো লিখে রাখতেছি, তারপরে ইনফিনিটি, তারপরে জিরো, তারপরে আবার ইনফিনিটি, তারপরে জিরো, 5টা ভ্যালু লিখে রাখতেছি, বুঝছেন? তাইলে বুঝতে সুবিধা হবে। ইনফিনিটি আবার জিরো। ঠিক আছে, প্রথম পয়েন্টটা ছিল জিরোর জন্য, তারপরটা হচ্ছে 0.25 ল্যামডা, তারপরটা হচ্ছে 0.5 ল্যামডা, তারপর হচ্ছে 0.75 ল্যামডা, তারপরটা হচ্ছে শুধু ল্যামডা। আমি তাহলে এটা লিখে দিই, লিখে দিলে সুবিধা হবে। তাহলে প্রথমটা হচ্ছে জিরোর জন্য, তারপরটা হচ্ছে 0.25। আচ্ছা ল্যামডা কেমন করে লিখবো এখন? আম, আমি এভাবে লিখি, হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা 0.5 ল্যামডা, ওকে, এটা হচ্ছে 0.75 ল্যামডা, তারপর এটা হচ্ছে 1 ল্যামডা, শুধু ল্যামডা লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করছি, এখন হচ্ছে আমরা গ্রাফ আঁকতেছি, কার জন্য? এক্সএস বাই আর নট এর সাথে কার রেসপেক্টে? এস এর সাপেক্ষে, ঠিক আছে। এসটা কি? ডিসটেন্স, আর জেড এস বাই আর নটটা কি? এটা হচ্ছে নরমালাইজ রেশিও, ঠিক আছে। কার ক্ষেত্রে? শর্ট সার্কিটেড লাইনের ক্ষেত্রে। ইনপুট ইম্পিডেন্স ফর শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে যদি আমি বলি একটা কার্ভ আঁকতে, তাহলে আপনারা কার রেসপেক্টে আঁকবেন? আমরা আঁকবো হচ্ছে এক্সএস বাই আর নট, মানে হচ্ছে নরমালাইজড একটা রেশিও, তার সাথে আমরা করব কার রেসপেক্টে? ডিস্টেন্সের রেসপেক্টে, ঠিক আছে। ডিস্টেন্স হচ্ছে এস, আমরা যেটাকে প্রকাশ করছি ল্যামডার রেসপেক্টে, তাই না? সব এস এর ভ্যালু গুলো আমরা নিছি ল্যামডার রেসপেক্টে। তাইলে যদি তাই হয়, দেখেন এটা হচ্ছে 0. আগে আমি পয়েন্ট গুলো দেখাই দিই। তারপর পয়েন্টটা কত হওয়ার কথা? 0.25 ল্যামডা, মানে ল্যামডা বাই 4। তারপর এটা হওয়ার কথা ল্যামডা বাই 2, মানে 0.5 ল্যামডা। তারপর এটা হওয়ার কথা 0.75 ল্যামডা, মানে 3 ল্যামডা বাই 4। তারপরটা হওয়ার কথা 1 ল্যামডা, দেখছেন? এই, ওকে। এখন এগুলোর ভ্যালু বসাবো আমরা। প্রথমের ভ্যালু দেখেন, এটা অনুযায়ী ভ্যালু 0, তাই না? এটা আমরা 0 রাখছি, এটাতে কোনো কিছু পাবো না আমরা। কিন্তু এর ক্ষেত্রে আমরা কি পাবো? 0.25 ল্যামডার ক্ষেত্রে এটা যখন পাবো তখন কি হবে বলেন তো? ইনফিনিটি পর্যন্ত যাবে ম্যাম, মানে অসীম। আচ্ছা ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে। যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে হচ্ছে এটা কি হবে? এখান থেকে, মানে এখান থেকে শুরু হবে না, কিন্তু এটা কিন্তু জিরোই, জিরোর জন্য আমরা জিরোই পাচ্ছি। কিন্তু এই যে এই ভ্যালুটা যখন পাবো তখন কিন্তু ইনফিনিটির দিকে যাবে, মানে আমরা জাস্ট শুরু করে দেখাচ্ছি যে এই পর্যন্ত যাচ্ছে। জিরোর জন্য জিরোই পাবো, কোনো মাঝখানে ভ্যালু নাই, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 0.25 এ ইনফিনিটি পাচ্ছি। সেটা কি হঠাৎ করে 0.25 এ যাওয়া যায়? এটা তো মাঝখানে কিছুটা ভ্যালু আছে, তাই না? এটা কি আমরা শূন্য? শূন্য না, কিন্তু এটাও শূন্য না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তারপর এটাও কিন্তু শূন্য না, এটা হচ্ছে জিরো আর হচ্ছে 0.25 এর মাঝখানের ভ্যালু, দেখতে পাচ্ছেন? এগুলো ভ্যালু কিন্তু আমরা বের করিনি। এখন এটা ভাবলে কিন্তু হবে না যে ম্যাডাম প্রত্যেকটা ভ্যালু কেন বের করিনি। প্রত্যেকটা ভ্যালু বের করা যাবে, এমন না যে বের করা যাবে না, ঠিক আছে।
কিন্তু আমরা জাস্ট ল্যামডার রেসপেক্টে এই মানে বড় বড় পয়েন্ট গুলো নিছি। তো আমাদের যদি তাই হয় তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো জিরো থেকে ইনফিনিটি, তার মানে আমরা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, তার মানে মাঝখানে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? বাড়তে 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 যখন ল্যামডা বাই 4 হবে তখন অলমোস্ট ইনফিনিটি চলে যাবে। এখানে জাস্ট এটুকু দেখানো হয়েছে যে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, আবার বলি, ক্লিয়ার করি বিষয়টা। আমরা নিছি এস এর ভ্যালু কিন্তু 0 পয়েন্টে, ল্যামডা বাই 4 এ, ল্যামডা বাই 2 তে, 3 ল্যামডা বাই 4 এ আর ল্যামডাতে। কিন্তু আমাদের তো 0 আর ল্যামডা বাই 4 এর মাঝখানে কিছু পয়েন্ট আছে, তাই না? তো আমরা তো 0 থেকে সরাসরি ইনফিনিটি আঁকতে পারি না। আমরা তো ল্যামডা বাই 4 এ হঠাৎ করে ইনফিনিটি আঁকতে পারি না, তাহলে তো আমরা আঁকা সম্ভবই হতো না একটা গ্রাফ। তাহলে আমরা কিভাবে আঁকতেছি? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের 0 থেকে বাড়তেছে না, 0 পয়েন্টেই আমাদের 0ই থাকতেছে, কিন্তু যখন 0 থেকে আস্তে আস্তে আমি মানে ডিসটেন্সটা বাড়াচ্ছি, ঠিক আছে, ডিসটেন্স বাড়ার সাথে সাথে আমাদের জেড এক্সএস বাই আর নটের ভ্যালুটা কিন্তু বাড়তেছে। বাড়তে বাড়তে আমরা ইনফিনিটিতে যাই পৌঁছাবো কখন? যখন আমাদের এই ডিসটেন্সের এস এর ভ্যালুটা ল্যামডা বাই 4 হবে। এটা কি বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা কি বলছি? তারপরে ল্যামডা বাই 4 পর্যন্ত, তাহলে আমাদের এটা বোঝা গেল। তারপরে আমাদের যখন ল্যামডা বাই 2 হবে তখন কত হবে? দেখেন, ল্যামডা বাই 2 এর ক্ষেত্রে 0 হবে কিন্তু আবার, দেখছেন? তাহলে এটা 0, কিন্তু 0 কেমন করে আসবে দেখেন তো? এটা তো ইনফিনিটি ছিল, তাহলে এটা 0 কেমন করে আসবে? এটা একটা কোশ্চেন না, যেটা তো 0 ল্যামডা বাই 2 তে। তাহলে তার আগে এই যে এখানে ইনফিনিটিতে ছিল, তাহলে এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। আমরা তো জানি যে ইনফিনিটি পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, তাই না? তাহলে এটা যদি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে যায় তাহলে ওখান থেকে তো আবার ফিরে আসতে হবে 0 তে আসার জন্য। তো ফিরে আসবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ফিরে আসবে নিশ্চয়ই, তাই না? লজিকটা বুঝেন, এগুলা কিন্তু এই গ্রাফটা কিন্তু খুবই লজিক্যাল। এটা বুঝছেন লজিকটা? আমি আবার বুঝাচ্ছি। আমাদের যখন কোনো একটা পয়েন্ট ইনফিনিটিতে চলে গেল, তাই না? ইনফিনিটিতে চলে যাওয়ার পরে 0 হবে কেমন করে? আবার তো ইনফিনিটি থেকে ফিরে আসতে হবে নাকি? জি জি। তো ইনফিনিটি থেকে ফিরে আসবে কখন? এই যে এটুকুর মাঝখানে, ল্যামডা বাই 4 আর ল্যামডা বাই 2 এর মাঝখানে ফিরে এসে 0 হবে ল্যামডা বাই 2 তে, তাই কি না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তারপরে এখন দেখেন 0 পয়েন্ট। হ্যাঁ, হামিদুল ইসলাম কিছু বলছেন? বলছিলাম ম্যাম, যেগুলো মান নেগেটিভ হলে ওইটা আবার ইয়াতে ফিরে আসবে, ইনফিনিটিতে ফিরে আসবে, ইনফিনিটি থেকে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তারপর 0.75 ল্যামডা হইলে মানে 3 ল্যামডা বাই 4 হইলে দেখেন এখানে আবার অসীম দিছে। তো এখানে তো 0 আছে, আবার অসীমে যেতে নিশ্চয়ই আরো কিছু পথ অতিক্রম করতে হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে 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 আবার কি হলো এই পয়েন্টে, একটা এই পয়েন্টে এসে, এক মিনিট, এই পয়েন্টে এসে আবার 3 ল্যামডা বাই 4, এই যে 0.75 পয়েন্টে এসে আবার ইনফিনিটিতে চলে গেল। ঠিক আছে, উৎপল বণিক কিছু বলবেন? হাত উঠাইছেন? আচ্ছা, উনি ভুল করে উঠাইছে। তারপরে দেখেন আবার ল্যামডাতে আবার 0, তাহলে আবার ইনফিনিটিতে চলে গেছে, তাহলে আবার তো ইনফিনিটি থেকে ব্যাক করতে হবে 0 তে আসার জন্য, আবার এখানে আসে ব্যাক করে 0। এটা কি বুঝতে পারছেন কিভাবে কি হইলো গ্রাফটা? ম্যাম, ওই যে গ্রাফটা ব্যাক করলাম কিভাবে এটা বুঝি নাই। ম্যাম মাইনাসের দিকে কিভাবে যাচ্ছে? নিচের দিকে দিচ্ছেন? আমাদের তো মান বেড়েছে। বলতেছেন, এটা কথা বলতেছেন? জি ম্যাম, মানে নিচের দিকে প্লাসের বলছি, দিকে আমরা দিচ্ছি ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার তো প্লাসটা আস্তে আস্তে কমতে হবে, তাই না? মানে ধরেন আমি আপনাকে একটা লজিক বুঝাই, 0 তে আসবে আপনার, ঠিক আছে, আমি কোনো কিছুর ভ্যালু খুব বাড়ায় দিচ্ছি, আপনার কি, আপনি বলতে চাচ্ছেন যে ম্যাডাম তাহলে ইনফিনিটি থেকে এসে 0 তে মিলবে এরকম? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার যখন ভ্যালুটা বাড়তে থাকলো, ঠিক আছে, বাড়তে বাড়তে ইনফিনিটি চলে গেল, এখন বাড়তে বাড়তে কেমন করে আরো বাড়ে, কেমন করে হবে? এটা তো কমতেই হবে। এটা কি, যদি ইনফিনিটি তো যায় তাহলে তো আমাকে এইভাবে আসতে হইতো, এইভাবে আসতে হতো না? জি তাহলে এটা কি হইতো? হ্যাঁ এটা তো কম, ভ্যালুটা মানে কমতে হচ্ছে, ব্যাপারটা এইরকম, তাই না? যে ইনফিনিটি থেকে আস্তে আস্তে ভ্যালুটা কমতে 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 0 তে আসবে, এরকম না ব্যাপারটা? জিরোতে আসছে, না, হ্যাঁ। জি ম্যাম, এখানে তো ম্যাম যে হঠাৎ করে একবারে জিরো হয়ে গেছে, মানে কমতে কমতে তো আর আসে নাই। আচ্ছা, আমি বোঝাচ্ছি এবার এই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনার ইনফিনিটিতে চলে যাবে, ঠিক আছে, ইনফিনিটি তো পজিটিভ ইনফিনিটি হয়, নেগেটিভ ইনফিনিটি হয়, তাই না? হ্যাঁ জি তাও আমাদের যখন হচ্ছে 0 থেকে ল্যামডা বাই 4 হবে তখন হচ্ছে আমাদের পজিটিভ দিকে বাড়বে, ঠিক আছে। আর যখন আমাদের 0 হবে, এই যে 0 যখন হবে, অল টাইম আমাদের কখনো আমাদের এইরকম ভাবে আসবে না, ঠিক আছে। আমাদের অল টাইম আসবে হচ্ছে নিচ থেকে, নিচ থেকে মানে নেগেটিভ ইনফিনিটি থেকে, নেগেটিভ ইনফিনিটি থেকে জি আস্তে 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 0 তে আসবে, নট আবার জিরোতে পজিটিভ আসছে। ইনফিনিটি থেকে। জি ম্যাম, এবার বুঝতে পারছি।
ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে নিচের দিকে যাচ্ছি। তাহলে আপনাদের এই গ্রাফ পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এই গ্রাফ পর্যন্ত অ্যান্সার কিন্তু আছে। কিসের অ্যান্সার? আপনাদের হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ফর শর্ট সার্কিটেড লাইন। যদি আমি পরীক্ষাতে আপনাদের দিই যে এটা ব্যাখ্যা করেন, ঠিক আছে? আমি যদি শর্ট নোট দিই একটা, যে ইনপুট ইম্পিডেন্স ফর হচ্ছে শর্ট সার্কিটেড লাইনের জন্য একটা শর্ট নোট লেখেন, রাইট আ শর্ট নোট অন ইনপুট ইম্পিডেন্স অফ শর্ট সার্কিটেড লাইন। তখন আপনাদের হচ্ছে ওপরের ইনপুট ইম্পিডেন্স সংখ্যাটা দিয়ে দিবেন, যে হচ্ছে আমরা জানি ইনপুট ইম্পিডেন্সের সংখ্যা উপরেরটা, তারপরে মানে আমি বলতেছি এই উপরের ইকুয়েশনটার কথা, এই যে চার কোণা, এটার পরে বলবেন যে তারপরে আমরা জানির পরে এটা দিবেন, তারপরে বলবেন যে যেহেতু শর্ট সার্কিটেড লাইন, তাহলে আমরা এটা কি লিখতে পারি, জেডার ইজ ইকুয়াল 0, কারণ জেডারটা হচ্ছে রিসিভিং এন্ডের লোড। ওকে, এটাকে শর্ট করলে আমাদের ভ্যালু 0 হয়ে যাবে। তারপরে লেখার পরে আপনার জাস্ট ওই উপরের ইকুয়েশনে এই ভ্যালুটা বসায় দিলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন করবেন। তারপরে 1 2 নম্বর ইকুয়েশনের পরে 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত পাইলেন। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এস এর বিভিন্ন ভ্যালুর জন্য এক্স এস বাই আর নট এর ভ্যালু পাইলাম, তারপরে এটাকে হচ্ছে আমাদের গ্রাফে বসাইলাম। ঠিক আছে, এটুকুই হচ্ছে শর্ট নোটের ক্ষেত্রে, বা এক্সপ্লেন যদি করতে বলি সেটুকুর ক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, এই আমি ভাইবাতে এখান থেকে কি ধরতে পারি, ঠিক আছে? মানে যদি আমি এইটা পরীক্ষাতে দিই ফাইনাল অ্যাসাইনমেন্টে, তাইলে আমি ফাইনালি ভাইবাতে কি ধরতে পারি এখান থেকে? আমি এখান থেকে ধরতে পারি যে বলেন তো যে আমাদের যখন আমরা শর্ট সার্কিট লাইন করব, ঠিক আছে, তখন আমাদের কার্ভটা কেমন আসবে। তখন আপনাদেরকে জাস্ট 2টা বা 3টা ভ্যালুর কথা বলতে হবে, যে ম্যাডাম 0 পয়েন্টের ক্ষেত্রে 0 আসবে ভ্যালুটা, তারপরে λ/4 এর ক্ষেত্রে এটা আসবে, এই হচ্ছে আমাদের 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, মানে যে কোনো 2টা পয়েন্ট দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে, 2টা বা 3টা পয়েন্ট দিয়ে। আমি জিজ্ঞাসা করবো না যে 0 পয়েন্টে কত λ/4 কত, আমি জাস্ট বলবো আপনি হচ্ছে একটু ব্যাখ্যা করে বুঝান আমাকে গ্রাফটা। তখন ব্যাখ্যাটা করতে হবে যে কোনো 2টা পয়েন্টের রেসপেক্টে। ঠিক আছে, বুঝতে পারছেন? যে ভ্যালুটা এখানে আসবে ম্যাডাম, এটা আসবে, এরকম 5টা ভ্যালু নিব, তারপরে আবার যখন আমি আবার ভ্যালু নিব 1.25 করে, তখন আবার একই হচ্ছে সাইকেল পুনরাবৃত্তি হবে। এজন্য আমরা 5টা পয়েন্ট নিই, জাস্ট 2টা পয়েন্ট দিয়ে আমাকে ব্যাখ্যা দিলেই হবে। ওকে, 2টা বা 3টা পয়েন্ট দিয়ে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে এখন দেখেন ইনপুট ইম্পিডেন্স অফ হচ্ছে ওপেন সার্কিটেড লাইন। এর আগে আমরা পড়লাম শর্ট সার্কিটেড লাইনের কথা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, ওপেন কি বলে ইনপুট ইম্পিডেন্স ফর হচ্ছে ওপেন সার্কিটেড লাইন করব। ঠিক আছে, তাহলে এখন দেখেন 1 মিনিট একটা জিনিস দেখাই আপনাদেরকে। উপরের ইকুয়েশনটাতে চলে যাচ্ছি। উপরের ইকুয়েশনটা এখানে ছিল জেড আর, ওকে, মনে রাখেন। এখন দেখেন আমি কি করছি, জেডারটাকে দিয়ে কি করছি, ভাগ করে দিছি। উপর লব আর হরকে ভাগ করে দিলে কি হবে, জেডার বাই জেডার মানে 1 যোগ জে, এখানে ছিল আর নট ট্যান বিটা এস, তাহলে ভাগ করলাম জেডার। তারপর নিচেও ছিল কত আর নট, তাহলে নিয়ে আর নট কে আমি জেডার তে ভাগ করে দিলাম, যোগ ছিল জেড জে জেড আর ট্যান বিটা এস, তাহলে জেডার তে ভাগ করলে আমি কাটে কাটে যাবে, তাহলে আর কিছু লিখতে হচ্ছে না। এই ইকুয়েশনটা কি বুঝছেন কিভাবে লিখলাম আমি? না বুঝলে আমি উপরে যাই আবার লিখে দেখাবো। লিখে দিব উপরে গিয়ে? জি ম্যাম, জি ম্যাম। ওকে, এটা আমি কেন করতেছি, আমার এটা করার কারণ আছে। ঠিক আছে, আমার ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে জেডার এর ভ্যালুর ডিফারেন্সের জন্য অনেক চেঞ্জ আসে যাবে, এজন্য আমি এখানে একটু চেঞ্জ করছি। দেখেন এখানে আর নট আছে, জেডার আছে, যোগ জে আর নট ট্যান বিটা এস, নিচে আছে আর নট যোগ জে জেড আর ট্যান বিটা এস। এখন আমি আর নটটাকে কিছু করছি না, বাইরের যে আর নটটা আছে সেটা আমি ফিক্স রাখে দিচ্ছি। ঠিক আছে, তারপর একটু বড় করে করি। এখন আমি ওপরের লাইনের কথা বলছি, নিচের লাইনের কথা বলছি, মানে লব হরের কথা বলছি। আমরা এখন লব আর হরকে জেড আর দিয়ে ভাগ করে দিব। লবকেও জেড আর দিয়ে ভাগ করব, হরকেও জেড আর দিয়ে ভাগ করব, তাহলে কত হবে দেখাচ্ছি। লবকে যদি জেড আর দিয়ে ভাগ করি তাহলে প্রথমে হবে 1, ঠিক আছে? তাহলে প্রথমে আসবে সরি 1 যোগ, এখন জাস্ট কি করব, এই যে আর নটটাকেও আমি পুরাটাকেই আমি আবার জেড আর দিয়ে ভাগ করব, তাহলে যে থাকবে সামনে, তারপরে হবে কত আর নট বাই জেড আর। ট্যান বিটা এস টা লিখলাম না, ঠিক আছে, জাস্ট এটুকু বুঝতে পারলেই হবে। এখানে জেড আর লিখলাম, তারপরে পরে আছে ট্যান বিটা এস, ট্যান বিটা এস টা লিখলাম না, ঠিক আছে?
তারপরে আছে দেখেন আর নট, তাহলে আর নট কে আমি আবার কি করব, জেডার দিয়ে ভাগ করব, আর নট আর নট বাই জেডার, আর নট বাই জেডার, ঠিক আছে। তারপরে দেখেন যে জেড আর tan বিটা এস আছে, তাহলে ওটাকে যদি আমি জেডার দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে জে tan বিটা এস, তাই না? জি তাহলে আর আমি লিখলাম না, তাহলে আমি এখন নিচে যাচ্ছি, যদি তাই হয় তাহলে আমি নিচের ইকুয়েশনটাতে লিখতে পারি, এটা লিখতে পারি না? জি ম্যাম জি ম্যাম ওইটা থেকে আমি এই ইকুয়েশনে আসছি। সবাই বুঝতে পারছেন আশা করি এটা, যে কেমন করে লিখলাম। জি ম্যাম জি ম্যাম বুঝছি। ওকে, তারপরে হচ্ছে এখন দেখেন নিচে যাচ্ছি, যে তাই হয় এখন আমাদের ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা কি বুঝবো, যদি ওপেন সার্কিট করি তাহলে কি হবে, আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা কি করব, ওপেন করে দিব। মানে আগে আমরা জেড, এই যে এখানে যে জেড আরটা ছিল এটাকে যখন শর্ট করছি তখন জেড আর এর ভ্যালু হয়েছে 0, আর আমরা জানি যদি আমি ইম্পিডেন্স কে ওপেন করি তাহলে তার ভ্যালু হয় কত, অসীম না, ইনফিনিটি। ইনফিনিটি, তাই না? এটাও আমরা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটে পড়ছি, যে যদি আমরা কোনো রেজিস্ট্যান্স কে শর্ট করে দিই তাহলে তার ভ্যালু হয় হচ্ছে 0, আর যদি তাকে আমি ওপেন করে দিই তাহলে তার ভ্যালু হয় ইনফিনিটি। ঠিক আছে, মনে পড়ছে? জি ম্যাম ওকে, তাহলে হচ্ছে দেখেন তাহলে জেড আর ইজিক্যাল ইনফিনিটি পাইলাম আমরা। তারপরে এখন আমরা জেড আর এর ভ্যালুটা ইনফিনিটি বসাই দিব, ঠিক আছে। এখানে আর নট আছে, তারপর দেখেন 1 যোগ, এখানে দেখেন সব যে জায়গায় জেড আর আছে এখানে একটা জেড আর আছে, এখানে একটা জেড আর আছে, তার মানে কোনো কিছু বাই জেড আর মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, এটার মিনিং কি বলেন তো? সামথিং বাই ইনফিনিটি মানে কত? ইনফিনিটি তো হবে না। সামথিং বাই ইনফিনিটি মানে ইনফিনিটি হয়, 1 বাই ইনফিনিটি মানে তো 0 হয়, 1 বাই ইনফিনিটি মানে 0 না? হুম আশিকুর রহমান কত? জি ম্যাম। 1 বাই ইনফিনিটি মানে কত? ম্যাম অসংজ্ঞায়িত নামে 0। 0 1 বাই 0 মানে ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে 0, ঠিক আছে, একে অন্যের বিপরীত। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলেন তো, সামথিং প্লাস ইনফিনিটি সমান সমান কত? মানে জাস্ট আমি একটা আইকিউ টেস্ট করতেছি, কোন কিছুর সাথে ইনফিনিটি কে যোগ করলে কত হয়? রিফাত বলেন তো। ম্যাম ইনফিনিটি তো হবে ম্যাম, কোনো রাইট, জিনিস যোগ করলে কারণ অসীমের সাথে যোগ করলে অসীম। অসীমের সাথে যোগ করলে অবশ্যই অসীমই হবে, নিশ্চয়ই তার থেকে কম হবে না, তাই না? জি ম্যাম আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন আমি তাহলে এই ভ্যালু গুলো যদি বসাই দিই, এই যে তাহলে আমি এই টার্মটা 0 হয়ে যাচ্ছে আর এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, মানে এই দুইটা কাটে যাচ্ছে, ঠিক আছে, এই দুইটা আমি কাটে দিচ্ছি, তাহলে উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে কত, জে tan বিটা এস, ঠিক আছে, আর সাথে আছে আর নট, তাহলে আর নটটা বাইরে থাকলো আর 1 বাই জে tan বিটা এস, এটার জন্য আমরা কি পাবো, দেখেন এখানে জে আছে, যেটা যেহেতু নিচে আছে, জে মানে এখানে 90 ডিগ্রিও ধরতে পারেন, তো যদি কোনো অ্যাঙ্গেল হয়, মানে জে বলতে আমি অ্যাঙ্গেল বোঝাচ্ছি যেহেতু কমপ্লেক্স নাম্বার এটা, তাহলে যদি ওপরে উঠাই তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেলকে ওপরে উঠাতে হয় তাহলে কি হয়, তার আগে একটা মাইনাস চিহ্ন হয়, তাহলে এই জন্য জে এর আগে একটা মাইনাস চিহ্ন দিছি, মাইনাস জে হবে এখানে আর নট আর tan বিটা এস, তাহলে এখানে কি করতে পারি, মাইনাস জে আর নট আর 1 বাই tan বিটা এস মানে হচ্ছে cot বিটা এস, এই ইকুয়েশনটা, এটা বুঝছেন? যেকে উপরে উঠানো হলো কেন? যেটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল হিসেবে ধরা হয় সব সময়, ঠিক আছে, আমরা যখন নিচে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা কোনো কিছু ধরি, যখন আমরা এটাকে উপরে উঠাই, কারণ 1 বাই অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে এটার অপোজিট, তাহলে 90 ডিগ্রি যদি পজিটিভ হয় তাহলে এটার অপোজিট হবে নেগেটিভ 90 ডিগ্রি, ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত? একটু বলেন তো, আচ্ছা না বুঝলে তো বলবেনই, ওকে তাহলে আমি আগাই সামনের দিকে, ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হইলো, তারপর বিটা ইজ ইকুয়াল 2 পাই বাই ল্যামডা, তাহলে এখন আমার জেড ও সি, ও সি বলতে বোঝাচ্ছে ওপেন সার্কিটের ক্ষেত্রে কত হবে, মাইনাস জে আর নট কট, আর এখানে বিটার জায়গায় 2 পাই বাই ল্যামডা ইনটু এস, ঠিক আছে, এখন আবারও আগের মতন করতেছি, এটা ইজ ইকুয়াল জে এক্স এস করছি, তাহলে এক্স এস বাই আর নট নিছি, তাহলে এই পাশে কি থাকবে, যে যে কাটে গেল কিন্তু দুই পাশ থেকে, তাহলে মাইনাস কট, ঠিক আছে, 2 পাই এস বাই ল্যামডা, আগেরটাতে ক্ষেত্রে কি ছিল যখন আমরা শর্ট সার্কিটের ক্ষেত্রে করছিলাম, এক্স এস বাই আর নট, আর এখানে ছিল কোনো মাইনাস ছিল না, এখানে ছিল tan 2 পাই এস বাই ল্যামডা,
আর এখানে মাইনাস আছে এবং কট আছে 2 পাই s বাই ল্যামডা ওপেন সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত হলো। এখন আমরা গ্রাফ দেখবো এটার কেমন হয়। ঠিক আছে, গ্রাফটা দেখার একটু ভ্যালু দেখে নি। আবারও আগের মতন s এর ভ্যালু 0 নিছি, s এর ভ্যালু ল্যামডা বাই 4 নিছি, s এর ভ্যালু ল্যামডা বাই 2 নিছি, s এর ভ্যালু ল্যামডা বাই 3, ল্যামডা বাই 4 আর ল্যামডা। মানে সবগুলোর জন্য 0 থেকে হচ্ছে 1 পর্যন্ত 2.25 করে করে ডিসটেন্সে রাখছি আমরা। ঠিক আছে, এখন জাস্ট ভ্যালু বসাবো। তাহলে 2 পাই ইন্টু s বাই ল্যামডা, s এর ভ্যালু যদি 0 হয় তাহলে কত হবে এখানে cot 0। ঠিক আছে, তারপরে দেখেন cot 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 4, সবগুলোর ক্ষেত্রে s এর ভ্যালু বসাইছে। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু মাইনাস কোনো কিছু দিই নাই আমরা। ঠিক আছে, মাইনাস কিন্তু দিই নাই, তার মানে এখানে কিন্তু একটা এক্সট্রা মাইনাস আসবে এক্সএস বাই আর নটে। কারণ cot 0 এর ভ্যালু ইনফিনিটি, আমরা তো এইটুকুর ভ্যালু নিচ্ছি। এই যে এই cot এইটুকুর ভ্যালু নিয়ে দেখলাম, তার আগে তো একটা মাইনাস আছে, তাহলে যেটা ভ্যালু বের হবে তার আগে একটা মাইনাস দিয়ে দিব। আমরা শুধু cot এর ভ্যালু নিচ্ছি না, তাহলে cot হচ্ছে 0 ডিগ্রি ভ্যালু অসীম। তাহলে আমরা এক্সএস বাই আর নট সমান সমান কি জানি, মাইনাস cot, তাহলে মাইনাস এই ভ্যালুটা। ঠিক আছে, তারপরে সবাই কি বুঝছেন? ম্যাম আর একটু বুঝান। আচ্ছা, কোনটা একবার বুঝাবো একটু বলেন, আমি আবার বলতেছি কোনটা। এই যে প্রথম লাইনটা। আচ্ছা ঠিক আছে, এখন ওপরে যাচ্ছি আমি, এখান থেকে আমি আর বোঝাচ্ছি না, ওপরে যা একবার বোঝাচ্ছি। যখন ওকে। s এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই পুরো অংশটুকুই 0। cot 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসীম। ঠিক আছে, তাহলে যদি cot 0 ডিগ্রি ভ্যালু অসীম হয় তাহলে এখানে মাইনাস অসীম হইলো, তাহলে এক্সএস বাই আর নট সমান সমান মাইনাস অসীম না? জি ম্যাম। এটাই আমি এখানে বললাম যে এখানে জাস্ট cot এর ভ্যালুটা দেওয়া আছে, মাইনাসটা এখানে লাগানো নাই, এজন্য যখন এক্সএস বাই আর নট করবো তখন মাইনাসটা সামনে লাগাই দিতে হবে, জি ম্যাম। এটাই বলবো। তারপরে দেখেন যখন s এর ভ্যালু হচ্ছে ল্যামডা বাই 4 হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন আমরা এই ল্যামডা কাটবে, তখন এটা আর এটা কাটবে, তাহলে পাই বাই 2 হবে। cot পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0। যদি 0 হয় তাহলে 0 এর আগে তো মাইনাস বসায় কোনো লাভ নেই, তাহলে শুধুমাত্র 0 লিখে দিব। হ্যাঁ, তারপর যখন s এর ভ্যালু ল্যামডা বাই 2, ঠিক আছে, তখন হচ্ছে আমি cot 2 পাই বাই ল্যামডা ইনটু ল্যামডা বাই 2, ল্যামডা কাটলো, 2 কাটলো, পাই থাকলো। cot পাই এর ভ্যালু হচ্ছে অসীম। ঠিক আছে, তাহলে অসীম হইলে কি হবে, এটা কিন্তু অসীম, তাই না? তাহলে এখানে কিন্তু একটা মাইনাস অসীম হবে, এখানে ভুল লিখছে। ঠিক আছে, এখানে কিন্তু আচ্ছা আপনাদের একটু একটা জিনিস দেখেন তো, cot ল্যামডা, হ্যালো, একটু মিউট করে দেন কেউ। আচ্ছা আপনারা এখন দেখেন cot পাই এর ভ্যালু কত, ক্যালকুলেটরে দেখেন তো কত। cot পাই এর ভ্যালু মানে 180 ডিগ্রি ভ্যালু কত? কত বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না? cot 180 ডিগ্রি ভ্যালু কত বের করছেন কেউ, নাকি আমি বের করব? জি ম্যাম, বের করছি কত ম্যাম, 72.34। cot 180 ডিগ্রি ভ্যালু? জি ম্যাম। আমি তো দেখতেছি যে আসছে, অসীম আসছে আমারটাতে। দাঁড়ান আমি আরেকবার একটু চেক করে নিই, কারণ এখানে যদি ভুল লেখা থাকে তাহলে ভুল পড়ানো যাবে না। একটু দেখে নিই, 1 মিনিট দাঁড়ান। cot 0 ডিগ্রি ভ্যালু 0, 0 না অসীম, সরি। 30 ডিগ্রি ভ্যালু √3, 45 ডিগ্রি ভ্যালু 1, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/3, 90 ডিগ্রি ভ্যালু 0। ঠিক আছে, আর নট ডিফাইন্ড কার ক্ষেত্রে 180 ডিগ্রি ভ্যালু তো লেখা আসছে আমার অসীম, ম্যাম ইনফিনিটি। ইনফিনিটি না, আমার তো জি ম্যাম। ইনফিনিটি আসছে। জি ম্যাম, ইনফিনিটি ম্যাম, আমার ভুল হয়েছে। ওকে, ঠিক আছে, আপনি মানে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করছিলেন নাকি, নাকি কোনো অন্য কোনো ভ্যালু দিয়ে দিছিলেন? আচ্ছা যাই হোক, তো দেখে নেন। তারপরে হচ্ছে দেখেন এখানে, তারপরে হচ্ছে 3 ল্যামডা বাই 4, তাহলে এখানেও ভ্যালু বসাইলাম 0, তারপরে এখানেও ভ্যালু বসাইলাম 2 পাই এর ক্ষেত্রে, এটাও অসীম। ঠিক আছে, এখন কথা বলছে যে দ্য গ্রাফ অফ ভ্যারিয়েশন অফ এক্স বাই এক্স এস হবে এটা by R naught for an open circuited line with
various lengths of lines is shown in the figure 2.10 ঠিক আছে এক্ষেত্রে কত দেখেন অসীম 0 অসীম 0 অসীম ঠিক আছে কিন্তু এখানে শুরু হবে মাইনাস অসীম থেকে কিন্তু দেখেন এটা প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাইছিলাম প্রথমটার ক্ষেত্রে 0 পাইছিলাম না যখন আমরা হচ্ছে ইয়ের ক্ষেত্রে ওই যে কি বলে ওপরেরটার মানে শর্ট সার্কিটের ক্ষেত্রে করছিলাম তখন আমরা 0 পাইছিলাম আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমি আবার লিখতেছি ভ্যালুগুলা এই ওপেন সার্কিটের জন্য মাইনাস অসীম তারপরে 0 ছিল তাই না জি আচ্ছা এই তিনটে ভ্যালু লিখলাম আপাতত দেখেন এখন কথা হচ্ছে তাহলে আমাদের এটার আগেরটার সাথে পার্থক্য কি আগেরটাতে 0 তে ছিল ভ্যালু 0 এখন 0 তে ভ্যালু কত মাইনাস অসীম তাহলে মাইনাস থেকে যাবে ঠিক আছে তারপর λ/4 এ কত 0 λ/4 এ 0 মানে এখান থেকে আস্তে আস্তে এখানে আসছে ঠিক আছে তারপর λ/2 তে ভ্যালু কত এটা হচ্ছে ইনফিনিটি তাহলে কি হবে মাঝখানে বাড়তে 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 ইনফিনিটি পর্যন্ত চলে যাবে ঠিক আছে তারপর দেখেন 3 λ/4 এর ভ্যালু কত 3 λ/4 এ হচ্ছে ভ্যালু 0 তো যদি 3 λ/4 এর ভ্যালু 0 হয় তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আস্তে আস্তে কমতে কমতে 0 তে আসবে ঠিক আছে তারপর আবার ল্যামডাতে ভ্যালু কত দেখেন ল্যামডাতে ভ্যালু আবার অসীম তাহলে আস্তে আস্তে অসীম পর্যন্ত চলে যাবে তার মানে মেন পার্থক্যটা যদি আমি আগেরটা থেকে বলি মেন পার্থক্য কিন্তু আমাদের একটাই বলেন তো কি পার্থক্য মেন বাকিগুলো কিন্তু মোটামুটি সেমই কিন্তু মনে হচ্ছে পার্থক্য মেন কোনটা কোথায় প্রথমে পার্থক্য প্রথমে যে পজিটিভ ইনফিনিটি ছিল এখন নেগেটিভ ইনফিনিটি রাইট রাইট প্রথমে পজিটিভ ইনফিনিটি ছিল না প্রথমে ছিল 0 পয়েন্টে ওই তো λ/4 এ পজিটিভ ছিল জি 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 আচ্ছা তাও ঠিকই আছে তাও দেখে তো এটুকু বোঝা যাচ্ছে মানে ও যেটা বললো এটাও কিন্তু একদম মানে ভুল না বাট এটা রেসপেক্টে ভুল আর কি ও যেটা বলছে যে ম্যাডাম এটা ছিল 0 থেকে আস্তে আস্তে বাড়তেছিল আর এখানে কিন্তু 0 পয়েন্টে 0ই ভ্যালু না 0 পয়েন্টেই ভ্যালু ইনফিনিটি তারপরে আস্তে আস্তে কিন্তু বাড়ছে ঠিকই 0 তে মাইনাস ইনফিনিটি থেকে 0 এর দিকে যাওয়ার মানে কি বাড়াতো তাই না জি জি মাইনাস ইনফিনিটি থেকে 0 এর দিকে যাচ্ছে মানে কি আস্তে আস্তে ভ্যালুটা নেগেটিভ থেকে থেকে পজিটিভের দিকে যাচ্ছে মানে 0 হলে তো নেগেটিভও না পজিটিভও না একটা নিউট্রাল পয়েন্ট তবে ওই নিউট্রাল পয়েন্ট থেকে বাড়তেছে কিন্তু ঠিক আছে ব্যাপারটা এরকম এখন যদি তাই হয় এখন আমরা দেখবো যে আমরা এখান থেকে কি শিখলাম এই যে এই অংশটুকু যেগুলো আমি এখন বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য ঠিক আছে এখন বলতে দেখেন according to the discussion in the last two section it is clear that the input impedance আচ্ছা তার আগে একটা কথা বলি তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পড়লাম একটা হচ্ছে শর্ট সার্কিটের জন্য একটা ওপেন সার্কিটের জন্য এটা আমি যদি শর্ট নোট দিই আলাদা করে যে হচ্ছে শর্ট সার্কিটের জন্য বা ওপেন সার্কিটের জন্য করেন তাহলে গ্রাফ সহ লিখবেন ঠিক আছে আর এটাতে মার্ক কত থাকবে 4 এর মতো থাকবে হয়তো বা মার্কস ঠিক আছে আর যদি আমি ওপেন আর শর্ট দুটার জন্যই বলি তাহলে কিন্তু ভ্যালু আর একটু বেশি থাকবে হয়তো বা 6 ভ্যালু মার্কস থাকবে 6 মার্কস থাকবে আর কি যদি দুইটা একসাথে দিই সাধারণত দুইটা একসাথে দিব না একটা দিতে পারি ঠিক ম্যাম আছে হ্যাঁ বলেন ম্যাম উপরে উপরে একটু ইয়ে করো ম্যাম x সমান λ/2 এর মান মাইনাস ইনফিনিটি হবে না λ/2 এর ভ্যালু মাইনাস ইনফিনিটি λ/2 এর ভ্যালু মাইনাস ইনফিনিটি হবে কিনা এই যে এটার কথা হ্যাঁ এই বলতেছেন ম্যাম এখানে জি ম্যাম এক্ষেত্রে ব্যাপার আছে ঠিক আছে যখন আপনি 0 ধরছেন 0 এর ক্ষেত্রে ইনফিনিটি আসছে কিন্তু পায়ের ক্ষেত্রে কত আসে আমরা একটা নিয়ম জানি না যে কটের ভিতরে যদি ইয়ে থাকে নেগেটিভ থাকে তাহলে কি হয় কট বা সেকের ক্ষেত্রে কি হয় বলেন তো কটের ক্ষেত্রে না সেকের ক্ষেত্রে নেগেটিভ থাকলে কি হয় কটের ক্ষেত্রে না সরি আমি ভুল বলছি কজের ক্ষেত্রে মনে হয় আর সেকের ক্ষেত্রে মনে হয় তাই না যদি নেগেটিভ থাকে তাহলে কি হয় ম্যাম কসের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় পজিটিভ হয়ে যায় কসের ক্ষেত্রে ম্যাম নেগেটিভ থাকলে প্লাস হয় পজিটিভ হয়ে যায় না জি ম্যাম আর কটের ক্ষেত্রে জি কটের ক্ষেত্রে বলেন কোয়ার্টারের ক্ষেত্রে তো ম্যাম নেগেটিভে থাকার কথা আচ্ছা ঠিক আছে এখন দেখেন আপনারা একটা জিনিস যে λ/2 এর ক্ষেত্রে এটা ইনফিনিটি কেন হলো পজিটিভ ইনফিনিটি কেন আমি উপরে যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য দেখেন এখানে দেওয়া ছিল 0 ভ্যালু λ/2 এর জন্য ঠিক আছে λ/2 এর জন্য আমার উপরে মানে শর্ট সার্কিটের জন্য 0 আসছে ঠিক আছে আর এখানে দেখেন কত আসছে আপনার এখানে হিসাব মতে কিন্তু আপনারা যেটা বলছেন মাইনাস নেগেটিভ হওয়ার কথা মাইনাস নেগেটিভ হওয়ার কথা না λ/2 তে কিন্তু তাহলে এখানে এরকম কেন আসলো বলেন তো এই ভ্যালুটা কেন পজিটিভ ধরতেছি আমরা মানে কেন নেগেটিভ নিচ্ছি না নিতে পারতেছি না কেন
আমাদের হিসাব মতে তো আপনাদের যেটা কথা সেটা ঠিকও আছে, যে এখানে যখন নেগেটিভ ইনফিনিটি হলো তখন মাইনাস নেগেটিভ নিচ্ছি, যখন কট জিরোর ভ্যালু আসলো কট জিরোতেও তো ইনফিনিটি আসছে, তারপরে কি বলে কট কোড পাইও একশো তো পায়ে ইনফিনিটি। ইনফিনিটি আসছে, তাহলে হচ্ছে এখানেও তো মাইনাস হওয়ার কথা তাই না? তাহলে মাইনাস জি কেন ম্যাম। হলো না? এখানে মাইনাস না হওয়ার পেছনে কারণ আছে, দেখেন আমাদের কিন্তু আগে ছিল এইরকম, ঠিক আছে, তারপরে আমাদের এইরকম, মানে আগেরটা জাস্ট এইটা ছিল তারপরে এইরকমই ছিল, তাই না? এখন কথা জি হচ্ছে ম্যাম। আমাদের যদি ইনফিনিটি হয়, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হয় জিরোর ভ্যালু থেকে, তাহলে আমাদের আস্তে আস্তে λ/4 পর্যন্ত আসে কি হলো, জিরো হয়ে গেল। এটা কিন্তু বাড়তেছে, এটা কিন্তু কমতেছে না। মানে আগেরটাতে যেরকম আমি বলছিলাম যে এই যে এরকম হতে পারে না, এই যে এরকম হতে পারে না, ঠিক আছে, সেরকমই এটার ক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে না, বুঝছেন? জি জি ম্যাম। মানে আগেরটার ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলছিলাম, ভালো পয়েন্ট বলছেন, এটা ভালো পয়েন্ট ধরছেন যে নেগেটিভ মাইনাস ইনফিনিটি কেন হলো না, আমি এটা তো বলিনি। আগেরটার ক্ষেত্রে যেরকম ওপর থেকে আসতে পারছিল না, এখানে সেরকম এরকম করে নেগেটিভ থেকে আবার নেগেটিভে যেতে পারতেছে না, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এজন্য আমাদের এখানে অবশ্যই পজিটিভ ভ্যালু নিতে হবে, যদিও আমাদের লজিক অনুযায়ী মাইনাস হওয়ার কথা, লজিক অনুযায়ী কিন্তু মাইনাস হওয়ার কথা, ঠিক আছে, এরকম। কিন্তু আমাদের এটা নিতেই হবে এইভাবে করে। ওকে, এখন আমি বলতেছিলাম আমি ওই যে বড় কোশ্চেনের কথা বলছি যে শর্ট নোট আসলে কি দিব। আরেকটা কথা, আপনাদের যে আপনার লেখাগুলো যখন লিখবেন, ঠিক আছে, তখন আমি রিকোয়েস্ট করতেছি আরেকবার যে কোনো পেন ছাড়া পেন্সিল দিয়ে লিখবেন না, ছবি স্পেশালি, ঠিক আছে, ছবি যদি পেন্সিল দিয়ে আঁকেন তাহলে কিন্তু বোঝা যায় না, বুঝছেন, খুব সমস্যা হয়। আর এই কাজটা যে খুব পারফেক্টলি একদম মাপে মাপে আঁকতে হবে তা না, জাস্ট হচ্ছে λ/2 ল্যামডা তারপরে λ/4 এগুলো ভ্যালু দিয়ে ওখানে মানে ওইভাবে করে আঁকলেই হবে, ঠিক আছে, কোনো মাপ এত লাগবে না। ওকে, তাহলে শর্ট নোট দিলে আমি যদি একটা দিই, একটাই হয়তো বা দিব, যদি দুইটার মধ্যে একটা দিই তাহলে হচ্ছে 4 নম্বর বা 3 নম্বর দিব, আর যদি দুইটা একসাথে করে মিলাই দিই তাহলে 6 নম্বরের মতো দিব। তখন 6 নম্বরের জন্য কিন্তু গ্রাফ সহ আঁকতে হবে, ঠিক আছে। এখন এই দুইটা থেকে যদি আমি ভাইবার জন্য কোশ্চিন ধরি, আমি কি বলতে পারি, আমি আগেই বলছি গ্রাফ রিলেটেড কোশ্চিন করতে পারি, প্লাস আমি বলতে পারি যে হচ্ছে ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে কি হবে, আর আউটপুট কি বলে ইনপুট ইম্পিডেন্সের শর্ট সার্কিটের ক্ষেত্রে জেডার এর ভ্যালু কত হবে, ইনপুট ইম্পিডেন্সের ওপেন সার্কিটের ক্ষেত্রে জেডার এর ভ্যালু কত হবে। তখন আপনারা বলবেন ম্যাডাম ইনপুট ইম্পিডেন্স যখন শর্ট সার্কিট করব তখন জেডার থেকে আমি শর্ট করে দিচ্ছি, এর ফলে জেডার এর ভ্যালু হচ্ছে 0 হচ্ছে, আর যখন ওপেন সার্কিট করে দিচ্ছি তখন এর ভ্যালুটা অসীম হচ্ছে। এই অনুযায়ী ইকুয়েশন আমাদের চেঞ্জ হচ্ছে। এই দ্যাটস ইট, এটুকুই শুধু, ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো এই যে এখান থেকে, সেটার মধ্যে অনেকগুলো ভাইবা কোশ্চেন লুকায় আছে, ঠিক আছে। এখন দেখেন, according to the discussion in the last two sections, it is clear that the input impedance of line either open or short circuit is pure reactive in nature. Pure reactive বলছে কেন, এর মধ্যে কিন্তু কোনো ইন্ডাকটেন্স নাই, ক্যাপাসিটেন্সও নাই, ঠিক আছে, যেন পিওর রিয়াক্টিভ বলছে। কোনো কি আপনারা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স পাইছেন এর মধ্যে, মানে এল বা সি, না শুধু আর নট পাইছেন তাই তো। জি তারপরে বলছে ইট ইজ অলসো অবজার্ভ দ্যাট দ্য ভ্যালু অফ জি রিয়াক্টেন্স, আচ্ছা ঠিক আছে। এখন বলছে এটা অলসো অবজার্ভ করা হয় কি, যে এই যে রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা, নরমালাইজ ভ্যালুটা, সেটা কি করে, রিপিট করে এভরি কত সেকেন্ড পর পর, λ/2 পিরিয়ড পর পর। দেখেন এটার প্রমাণ দিয়ে দিই, যখন যেটা বলবো সেটা তখন প্রমাণ পাতে হবে, ঠিক আছে। ওপরেরটাতে আগে যাচ্ছি, দেখেন λ/2 পর্যন্ত আমি দুই ভাগে ভাগ করছি এটাকে, এই আহা একটা লাইন টানছি, হ্যাঁ, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনের এই পাশের অংশ আর এই পাশের অংশ সেম কিনা বলেন তো। সেম এখান থেকে এরকম, তারপরে এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, সেম না? সেম ওই লাইনটা আর এই লাইনটা দেখেন তো, এর মধ্যবর্তী পার্থক্য দুটো ঠিক আছে কিনা। মানে আমি বোঝাচ্ছি যে এই অংশটুকু, ঠিক আছে, আর এই অংশটুকু, নিচের অংশটুকু, এই যে এই পাশের, এই দুটো পোর্শন সেম কিনা বলেন তো। না সেম না সেম ম্যাম। তার মানে কি, যে রিপিট হচ্ছে কতটুকু, মানে কত পিরিয়ড কত, তাহলে এটার রিপিট হচ্ছে কতটুকু পর পর, কোন পিরিয়ড পর পর, λ/2 রাইট। তাহলে λ/2 পিরিয়ড পর পর এটা হচ্ছে রিপিটেশন হচ্ছে, ঠিক আছে। এটুকুর পরে আমার যখন আবার λ/2 ডিস্টেন্সে গেছে তখন আবার আমার রিপিটেশন হচ্ছে, ঠিক আছে। এই λ/2 পর্যন্ত আসার পর যেটুকু ছিল সেখান থেকে আবার λ পর্যন্ত যাওয়ার পর্যন্ত ওই আগের অংশটাই রিপিট করছে, তারপর এখান থেকে আবার যখন যাবে তখন আবার আগের পরিমাণটাই রিপিট করবে, ঠিক আছে, এরকম বলছে। তাহলে এটা গেল হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে। এবার ওপেন সার্কিটের ক্ষেত্রে দেখি ঠিক আছে নাকি। আমি একটু ছবিটাকে মিশিয়ে দিচ্ছি লাল দাগগুলো, নাহলে বুঝতে পারবেন না।
দেখেন তো এটা আর এটা একরকম কিনা। বলেন তো এই দুইটা পোর্শন একরকম কিনা। জি ম্যাম একরকমই। তাহলে এটাও হচ্ছে এটার পিরিয়ড কত তাহলে λ/2, তাই না? জি ওকে, তারপর এখন নিচে যাচ্ছে আরেকবার। তাহলে একটা প্রমাণ কি হইলো আমাদের, যদি আমি বলি যে ওপেন সার্কিট বা শর্ট সার্কিটের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের আমাদের পিরিয়ড কত, তাহলে পিরিয়ড কত, λ/2। মানে রিপিট হচ্ছে λ/2 পিরিয়ড পর পর, তাই তো? জি ওকে, তাইলে এটুকু গেল। তারপরে আমাদের যদি আমি নেক্সট এটুকু আমি ধরলাম তাহলে হইলো। এটুকু মনে রাখবেন জাস্ট ভাইবার জন্য, ঠিক আছে, যে এটা পিরিয়ড λ/2। ওকে, বলছে ফর ফার্স্ট কোয়ার্টার ওয়েভলেংথ। ফার্স্ট কোয়ার্টার ওয়েভলেংথের ক্ষেত্রে কি দেখেন, শর্ট সার্কিট লাইন অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্ডাকটেন্স হোয়াইল দ্য ওপেন সার্কিট লাইন অ্যাক্টস অ্যাজ আ ক্যাপাসিটেন্স। এখানে বলছে আফটার ইচ কোয়ার্টার ওয়েভলেংথ দ্য নেচার অফ দ্য রিঅ্যাক্ট্যান্স রিভার্সেস। মানে আচ্ছা, কোয়ার্টার ওয়েভলেংথ বলতে কি বোঝাচ্ছে, আমি উপরে যাচ্ছি আবার। কোয়ার্টার ওয়েভলেংথ বলতে কি বোঝাচ্ছে আরাফাত, কোনটুকু বোঝাচ্ছে? λ/4। এই আমি আরাফাতকে জিজ্ঞাসা করছি, হামিদুল ইসলাম। সরি সরি। আচ্ছা আরাফাত এবার বলেন তো, শুনতে পাচ্ছেন আরাফাত? জি ম্যাম, শুনতেছি ম্যাম, বলেন। কোয়ার্টার বলতে কতটুকু বোঝাচ্ছে ম্যাম আমি বলেন। একটু ব্রেকে ছিলাম। কোথায় ছিলেন? কোয়ার্টার তো ম্যাম একটু বলছিলাম একটু খাওয়া দাওয়া করতে ও আচ্ছা গেছিলাম। আচ্ছা, ঠিক ম্যাম আছে, সমস্যা নেই, আপনি সমস্যা নেই। জিজ্ঞেস করেন ম্যাম, আমি চেষ্টা আচ্ছা করি। ঠিক আছে, আপনি কি খাচ্ছেন এখন? খাইলে আর জিজ্ঞাসা করবো না। না 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 ম্যাম, জিজ্ঞেস করেন, আমি হ্যাঁ কমপ্লিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম বললাম যে কোয়ার্টার ওয়েভলেংথ বলতে কতটুকু বোঝাচ্ছে, বলেন কতটুকু, গ্রাফ দেখে বলেন কতটুকু বোঝাচ্ছে। আমি যে লাইনটা আনছি সেটা কি কোয়ার্টার ওয়েভলেংথ হচ্ছে নাকি লাইন আরো হবে? আমি একটা লাইন টানছি, কোনটা ম্যাম, 0 থেকে পাই? 0 থেকে ম্যাম লাইনটা তো দেখতেছি না ম্যাম। আপনারা ও দেখতে আচ্ছা ম্যাম, পাচ্ছেন? এইটা হলো কোয়ার্টার, যেটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যে লাইনটা টান রাইট, বলেন। বললাম যে ম্যাম, আপনি যেখানে লাইনটা টানলেন ওইটা হলো কোয়ার্টার। ওকে, তারপরে এটা গেল কোয়ার্টার হচ্ছে ওপরেরটার জন্য, মানে হচ্ছে শর্ট সার্কিটের জন্য। এবার ওপেন সার্কিটের জন্য দেখেন, জি এক মিনিট, এটা মুছে না কেন? আচ্ছা এটা মুছতেছে না কেন জানি, বুঝতেছি না, সমস্যা নেই। এক্ষেত্রে কোনটা, এটা কি ক্ষেত্রে হচ্ছে যে এটা না, নতুন যে লাল দাগটা দিচ্ছি, জি ম্যাম। দেন, এই যে এটা, এটা না, বলেন তো দুইটার মধ্যে পার্থক্য কি? একটাতে দেখেন, একটাতে উপরে কি হচ্ছে, একটাতে 0 থেকে আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাচ্ছে, আর একটাতে কি হচ্ছে, আর একটাতে মাইনাস ইনফিনিটি থেকে আস্তে আস্তে 0 দিকে যাচ্ছে, তাই কি না? জি ম্যাম। তাহলে কি দুইটা একে অন্যের জি বিপরীত, একে অন্যের বিপরীত, জি ম্যাম। বিপরীত শুধু নাকি সাইনটা সেম? বিপরীত ম্যাম, বিপরীত একটা বিপরীত ম্যাম। নেগেটিভ দিকে। অবশ্যই, তো সাইনটা নেগেটিভ মানে এই বিপরীত মানে কি পুরোটাই বিপরীত। আমারটা পুরোটাই। হচ্ছে 0 থেকে একটা বাড়তেছে, জি জি ঠিক আছে, ইনফিনিটির দিকে, পজিটিভ ইনফিনিটির দিকে, আর একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে আমার 0 তে আসছে, তাহলে নেগেটিভ না, মানে অপোজিট না, অপোজিট একে অন্যের অপোজিট। অপোজিট, ঠিক আছে। জি আর একটা জিনিস দেখেন, এবার এই λ/4 থেকে λ/2 দেখেন, এটা কি হচ্ছে 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। ইনফিনিটির দিকে যাচ্ছে, উপরেরটাতে যাচ্ছে। এবার দেখেন, এবার এই λ/4 থেকে λ/2 দেখেন, এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 দিকে যাচ্ছে, তার মানে কি অপোজিট না? অপোজিট। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যদি খুবই মানে ক্রুশাল পয়েন্ট এটা, আমি দুইবার বলবো জিনিসটা, ঠিক আছে। একটা ব্যাপার হচ্ছে নিচে পড়ার আগে আমি একটু বলে দিই, 1 নম্বর পয়েন্ট, যে আমাদের পিরিয়ড হচ্ছে λ/2, আর আমাদের কি হবে, আমাদের কোয়ার্টার যে ওয়েভলেংথ, সেই কোয়ার্টার ওয়েভলেংথের ক্ষেত্রে শর্ট সার্কিট একরকম আচরণ করবে, ঠিক আছে, আর ওপেন সার্কিট একরকম আচরণ করবে, মানে দুইটা একে অন্যের অপোজিট আচরণ করবে, জি প্রত্যেকটা একে অন্যের অপোজিট আচরণ করবে। আরো যদি ক্লোজলি দেখেন, আরো স্পেসিফিক্যালি বললে, আপনি যদি শুধুমাত্র শর্ট সার্কিটের ক্ষেত্রে ভাবেন তাহলে কি হবে,
প্রত্যেকটা কোয়ার্টার ওয়েভলেংথ পর পর সে নিজেও নিজের পজিশন চেঞ্জ করবে, নিজের থেকে অপোজিট হয়ে যাবে। একে অন্যর থেকে তো ডিফারেন্ট অবশ্যই প্রত্যেক কোয়ার্টার ওয়েভলেংথে, আবার নিজের ক্ষেত্রেও শর্ট সার্কিটের প্রথম ওয়েভলেংথে নিজে চেঞ্জ হচ্ছে, পরের ওয়েভলেংথে আবার অন্যরকম চেঞ্জ হচ্ছে, বিপরীত ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে। সোজা কথায় প্রত্যেক কোয়ার্টার ওয়েভলেংথ চেঞ্জ হওয়ার সাথে সাথে এরা কি করবে, একে অন্যের অপোজিটলি আচরণ করবে। কেউ যদি ইন্ডাকটেন্স হিসেবে কাজ করে, আর একজন অবশ্যই কি হিসেবে কাজ করবে, ক্যাপাসিটেন্স হিসেবে ইউজ করবে। ঠিক আছে, আমরা কি জানি ক্যাপাসিটি ইন্ডাকটেন্সের ইকুয়েশনের ক্ষেত্রে কি জানি বলেন তো? ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আগে বলি, যদি আমাদের চার্জিং হয় আর ডিসচার্জিং হয়, তাই না? জি চার্জিং হলে কি হয়, আমারটা কি হয় চার্জিং হলে, কার্ভটা কেমন হয়? আস্তে আস্তে ভোল্টেজের ভ্যালু বাড়তে থাকে না ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে, মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে জি ম্যাম। আস্তে আস্তে বাড়ে। কিন্তু আর ডিসচার্জিং এর সময় কি হয়, ভোল্টেজের মান কমতে থাকে। কমতে থাকে। কমতে ইন্ডাকটেন্সের থাকে। সময়, ইন্ডাক্টরের সময় কি হয়, ইন্ডাকটেন্সের ভ্যালু কি হয় আস্তে আস্তে কি আকারে বলেন, একটা বাড়ে একটা কমে, তাই না? এক সময় বাড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এক সময় আবার কমে। তো এক্ষেত্রে বোঝানো হয়েছে যে আমাদের এক একটা সময়ে আমাদের প্রত্যেকটা হাফ কোয়ার্টার ওয়েভলেংথে শর্ট সার্কিট এবং হচ্ছে সার্কিট কি বলে ওপেন সার্কিট একে অন্যের অপোজিটলি কাজ করবে। কেউ যদি ইন্ডাকটেন্স হিসেবে কাজ করে, কারোর ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে অপোজিটটা ক্যাপাসিটেন্স হিসেবে ইউজ হবে এবং সেটা ভ্যালুটা নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে, মোট কথা একে অন্যের বিপরীত হবে। সোজা কথা মনে রাখলে সবকিছু মনে থাকবে। ঠিক আছে, এই জন্য বলছে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যে আফটার ইচ কোয়ার্টার ওয়েভলেংথ দ্য নেচার অফ দ্য রিঅ্যাক্টেন্সেস রিভার্সেস। ঠিক আছে, একটা যদি ক্যাপাসিটেন্স হয় আর একটা হবে ইন্ডাকটেন্স, ওই জন্য একে অন্যের বিপরীত হচ্ছে। তারপরে এখন বলছে যে ফিগার 2.9, মানে এই ফিগার দুটো বলতেছে যে কার্ভের অনুযায়ী, মানে গ্রাফ থেকে বলতেছে যে আর ফর আইডিয়াল ডিসপেশনলেস, সরি কি বলে ডিসিপেশনলেস লাইন। এখন ডিসিপেশন বলতে কি বোঝাচ্ছে, আপনারা পড়ছেন ডিস্টরশন, আপনারা পড়ছেন ডিসপারশন, আপনারা পড়ছেন অ্যাটেনুয়েশন, তাই তো? তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে বলেন। ডিসিপেশন বলতে কি বোঝাচ্ছে, ডিসিপেট হওয়া মানে কি? ডিসিপেট হওয়া মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এটা যেটা আমরা করছি সেটা হচ্ছে আইডিয়াল একটা ডিসিপেশন লেস, মানে হচ্ছে আমাদের ডিস্টরশনের সাথে একটু কাছাকাছি কিন্তু একদম সেম না। ঠিক আছে, ডিস্টরশনের ক্ষেত্রে আমাদের ওয়েভফ্রন্ট চেঞ্জ হয়ে যায়, কিন্তু ডিসিপেশন বলতে হচ্ছে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের যেই মূল আমরা পাচ্ছি যে গ্রাফ কি বলে গ্রাফে যেটা দেখতে পাচ্ছি, সেই রকম একদম এক্সাক্ট কার্ভ আমরা পাবো না, তার থেকে কিছুটা বিচ্যুতি হবে আর কি। ঠিক আছে, ডিসিপেশনলেস, যদি ডিসিপেশন না হয় তাইলে আমরা যেটা পাচ্ছি সেরকম পাবো, এটা আইডিয়াল কেসের ক্ষেত্রে। কিন্তু ডিসিপেশন অল্প অল্প থাকবেই প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের আমি বলবো না যে আমাদের শেপ চেঞ্জ হবে, শেপ চেঞ্জ হবে বললে আমরা হয়ে যাবে এটা ডিস্টরশন। আমরা বলবো যে আমাদের যেটা থাকা উচিত সেটা থেকে একটু বিচ্যুতি হবে। ঠিক আছে, মানে ছড়িয়ে পড়বে একটু শেপটা। ওকে, তারপরে এখন বলছে ইন প্র্যাকটিক্যাল লাইন, মানে আমাদের এটা যেটা বললাম ফিগার গুলো 2.9 এবং ফিগার 2.10, এটা কিন্তু ছিল আইডিয়াল লাইনের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইনের ক্ষেত্রে জিরো আর ইনফাইনাইট ইম্পিডেন্সেস ক্যান নট বি অ্যাচিভড বিকজ অফ স্মল রেজিস্টিভ কম্পোনেন্ট ইন্ডিকেটিং সাম পাওয়ার লস। মানে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে পড়বো তখন হচ্ছে জিরো অথবা ইনফাইনাইট ইম্পিডেন্স আমরা পাবো না। ঠিক আছে, আমরা জিরোর জায়গায় কিছুটা মানে দেখা যাচ্ছে জিরো একদম পাচ্ছি না, হয়তো একটু ভ্যালু বেশি পাচ্ছি এরকম, বা কোনো একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, কিন্তু ইনফাইনাইট এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি ইনফাইনাইটে যেতে পারছি না, ওটাতেও আমাদের কি হচ্ছে ইনফাইনাইট বলতে আমরা আইডিয়াল কেসে যেরকম ভাবতেছি একদম ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে সেরকম না, কিন্তু এটা এমন একটা ভালো থাকবো যেটাকে আমরা মানে মেজার করতে পারবো। ঠিক আছে, এটা কি হবে, আমরা হচ্ছে পুরোপুরি পাবো না আমাদের সঠিকটা। ওকে, এই জন্য আমাদের কিছুটা পাওয়ার লস হবে, এটাই বুঝাইছে। ঠিক আছে, দাস প্র্যাকটিক্যালি দ্য ভ্যালুস অফ ইম্পিডেন্সেস টেন্ড টু ম্যাক্সিমা এন্ড মিনিমা। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের আইডিয়ালের মতন পাবো না, বাট আমরা এখানে যেহেতু প্র্যাকটিক্যাল কথা বলতেছি না, আমরা আইডিয়াল কেসের কথাই বলতেছি। ঠিক আছে, আমরা যেহেতু পুরোটা এটা মানে ডিসিপেশন লেস, তারপর ডিস্টরশন লেস, সবকিছু লেস হিসেবে ভাবছি আমরা, অ্যাটেনুয়েশন লেস, ডিসপারশন লেস, ডিসিপেশন লেস আর ডিস্টরশন লেস, চারটাই লেস হিসেবে ভাবতেছি। ওকে, তারপরে এখন বলতেছে দেখেন when the transmission line is open circuited at মানে যখন ছিল 2.0 এর কথা বলছে, 10 এর কথা, মানে 10 নম্বর ফিগারের কথা, কার্ভের কথা। ওপেন সার্কিটের ক্ষেত্রে যে কার্ভটা আমরা পাইছি সেটার কথা বলছে যে when transmission line is open circuited at its end the current is always zero
অবশ্যই কারেন্ট আমাদের জিরো হবে। এবং কি বলছে, ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ওপেন এন্ড আফটার এভরি। আচ্ছা আগে আমাকে বলেন, যদি আমরা হচ্ছে ওপেন সার্কিট করি তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট কত হবে? ওপেন ম্যাম সার্কিটের ক্ষেত্রে আমাদের জেডার এর ভ্যালু যদি অসীম হয় তার মানে অনেক বড় ভ্যালু। যদি আমাদের বাধা বেশি পাই কারেন্ট তো কারেন্ট তো অবশ্যই কম হবে, জিরোর কাছাকাছি, আইডিয়ালি জিরো। কারেন্ট যাবেই তো না ম্যাম। মানে যদি প্র্যাকটিক্যাল কেস হয় তাহলে কারেন্ট একটু যাবে, আর যদি আইডিয়াল কেস হয় তাহলে তো কারেন্ট যাবেই না, জিরো হবে, তাই না? জি বলেন, বুঝতে পারছেন আমি হ্যাঁ কেন ম্যাম, কারেন্টের কথা জিরো বললাম? বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে তারপরে বলছে কি, এন্ড ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম এট দ্য ওপেন এন্ড, মানে কারেন্টটা কম কিন্তু ভোল্টেজটা সর্বোচ্চ। তারপরে এখানে বলছে যে প্রত্যেক হাফ ল্যামডা মানে ল্যামডা বাই 2 ডিসটেন্স পর পর কি হবে, দিস কন্ডিশনস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট উইল রিপিট দেমসেলভস। এক মিনিট আমি উপরে আরেকবার যেটা দেখাচ্ছি, এই যে ল্যামডা বাই 2 আমি যেটাকে পিরিয়ড বললাম, বলছে প্রত্যেক ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর সেম সিচুয়েশনটা আবার পুনরাবৃত্তি করবে, মানে রিপিট করবে, একই কথা বলছে, ঠিক আছে? এটা আর ই করতে হবে না, মনে রাখতে হবে না। তারপরে দেখেন, তারপরে বলছে যে when there is a voltage maxima there is a current minima and at voltage minima we get current maxima, মানে ভোল্টেজ আর কারেন্ট একে অন্যের কি ব্যস্তানুপাতিক, তাই না? আমরা কি জানি V is equal IR, তাই না? আচ্ছা তারপরে এখন বলছে যে যদি তাই হয় this repeats at every lambda by 4 distance from open and open in. From this is it is clear that the input impedance varies all along the length of a line. মানে আমাদের ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে কি হয়, ল্যামডা বাই 4 ডিসটেন্স পর পর তো চেঞ্জ হয়, তাই না? চেঞ্জ হয় কিন্তু আমাদের রিপিট করবে ল্যামডা বাই 2 পর পর। আমাদের চেঞ্জ হবে ল্যামডা বাই 4 ডিসটেন্স পর পর, প্রত্যেকটার ক্ষেত্রে একে অন্যের বিপরীত হবে, প্লাস কি হবে ল্যামডা বাই 2 পর পর সেটা রিপিট হবে। দুইটা জিনিস, ল্যামডা বাই 4 মানে ডিসটেন্স পর্যন্ত ইয়ে হবে, কি বলে, ইনভার্স হবে, ঠিক আছে, চেঞ্জ হবে, আর ল্যামডা বাই 2 এর পর পর কি হবে, রিপিট হবে জিনিসটা, ঠিক আছে? এই তারপরে বলছো দ্য নেচার অফ দ্য ইনপুট ইম্পিডেন্স ইজ অলসো ভ্যারিং সাচ অ্যাজ লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আচ্ছা এই ইনপুট ইম্পিডেন্সটা এগুলোর উপর ভিত্তি করে অনেক সময় মানে ভ্যারি করতে পারে, ঠিক আছে, এটা দরকার নাই। আচ্ছা এখানে বলছে দিস ক্যারেক্টারিস্টিক্স আর সিমিলার টু দোজ অফ রেজোন্যান্স সার্কিট, হেন্স মিসম্যাচ লাইন আর কলস রেজোন্যান্ট লাইনস। আচ্ছা মিসম্যাচ বলতে কি বোঝায়? আমরা যেটা পাঠাচ্ছি, ঠিক আছে, আমি একটা কথা বলছিলাম আপনাদের, কাপলিং লস, তারপরে কি বলে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট প্লাস হচ্ছে রিফ্লেকশন লস, মনে আছে? আমাদের যদি কোনো সার্কিটের মানে মধ্য দিয়ে বা কোনো ট্রান্সমিশন লাইনের মধ্যে কোনো সিগন্যাল পাঠাই, সেটা যদি রিসিভিং ইন পর্যন্ত পৌঁছে যায় আর কোনো কিছু ফেরত না আসে সেন্ডিং এন্ডে, তাহলে সেটা হচ্ছে ভালোভাবে ম্যাচ হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি আমাদের কিছু অংশ রিসিভিং এন্ড থেকে সেন্ডিং এন্ডের দিকে ব্যাক করে মানে রিফ্লেকশন হয়, সেটার জন্য আমাদের যে লসটা হয় সেটাকে বলা হচ্ছে রিফ্লেকশন লস অথবা কাপলিং লস অথবা কি রিটার্ন লস, ঠিক আছে? রিটার্ন হচ্ছে যেহেতু এই জন্য একে বলা হয় রিটার্ন লস। আচ্ছা আজকে মনে হয় এইটুকুই থাকুক, আমি সামনের দিন মানে আরেকটু যেটুকু বাকি আছে সেটুকু পড়ায় দিব, প্লাস সিটি নিয়ে নিব, ঠিক আছে? ওকে।